ছাত্রছাত্রীবৃন্দ, শুভ সকাল। তোমরা ভালো আছো নিশ্চয়ই। আল্লাহ চাহে তোমরা ভালোই থাকবে, আমি আশা করি। আমিও আল্লাহ চাহে ভালো আছি। অনেকদিন তোমাদের সাথে প্রাতিষ্ঠানিকভাবে কোনো ক্লাস করার সুযোগ হচ্ছে না। তোমরা জানো যে বিশ্ব এখন একটি মহামারীতে বিধ্বস্ত অবস্থায় আছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে যাতে সবাই ঘরে থাকে, তাই তোমরা ক্লাসে উপস্থিত হতে পারছো না। সরকারি নির্দেশনা মতে আমাদের অধ্যক্ষ স্যার একটি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। তোমরা জানো যে তোমরা দিনাজপুর আদর্শ কলেজে লেখাপড়া করো। সেই আদর্শ কলেজের আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোসাম্মদ আঞ্জুমান পারভীন। তোমাদের আজকে যে পাঠটি আলোচনা করব সেটি হলো পরিণতি ও সুশাসন বিষয়ে প্রথম অধ্যায়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের বিষয় হলো মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। এই বিষয়গুলোর মধ্য থেকে আজকের আলোচনার বিষয় আমি নির্ধারণ করেছি আইন। আইন কি সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আলোচনা করার আগে আমি বলে নেই যে আইন মান্য করা সবার জন্য প্রযোজ্য। রাষ্ট্র একটি প্রতিষ্ঠান, এই রাষ্ট্র পরিচালনা করার জন্য আইন অবশ্যই দরকারি। আইন ছাড়া কোনো প্রতিষ্ঠানেই সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। তবে আইন কি আমাদের সেটা জানতে হবে। আমরা যদি আইন না জানি তাহলে আইন মান্য করাও আমাদের পক্ষে সম্ভব হবে না। প্রথমত আইনের ইংরেজি শব্দ ল। এই ল শব্দটি এসেছে মূল টিউটনিক শব্দ লেগ থেকে, যার অর্থ স্থির, অপরিবর্তনীয় ও সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। এবং এই আইনের উৎপত্তি হলো ফার্সি শব্দ থেকে, সেটিরও অর্থ হলো স্থির এবং অপরিবর্তনীয়। তাহলে আমরা বুঝলাম যে আইন হলো কতগুলো নিয়মকানুনের সমষ্টি, যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয়। আইন না থাকলে বা নিয়মকানুন না থাকলে কোনো প্রতিষ্ঠানে সুন্দরভাবে যেহেতু পরিচালিত করা সম্ভব হয় না, সেই কারণে আইন সবার জন্য অবশ্যম্ভাবী। এখন আমরা বলতে পারি যে আইন আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা বুঝলাম যে আইন কিছু নিয়মকানুনের সমষ্টি। তবে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ এবং আইনবিদগণ বিভিন্নভাবে এর সংজ্ঞা প্রদান করেছেন। বিখ্যাত দার্শনিক এরিস্টটল বলেছেন, আইন হলো যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হলো আইন। এবং অধ্যাপক হলেন বলেছেন যে আইন হলো এমন কতগুলো নিয়মকানুনের সমষ্টি যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং যা রাজনৈতিক কর্তৃপক্ষ প্রয়োগ ঘটায়। এরপরে আরও বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন। তবে আমরা এতগুলো সংজ্ঞায় যাব না। আমরা এই দুটি সংজ্ঞা আলোচনা থেকেই আমরা বুঝলাম আসলে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য, মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য, সুশৃঙ্খলতা আনয়নের জন্য এবং একটি প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনার জন্য কতগুলো নিয়মকানুনের দরকার। এই নিয়মকানুন সমষ্টিকেই বলা হয় আইন। এবং আইন ছাড়া কোনো জীবনে সুন্দরভাবে চলতে পারে না। আইন স্বাধীনতা রক্ষা করে, ব্যক্তি স্বাধীনতাকে রক্ষা করে, ব্যক্তি অধিকারকে রক্ষা করে এবং আইনের দ্বারাই সম্ভব সমস্ত কিছু সুশৃঙ্খলভাবে পরিচালনা করা। আমরা আইন সম্পর্কে আলোচনা করে আমরা দেখলাম যে আইন কি আমরা মোটামুটি জানলাম, আবার আইনের দার্শনিকদের সঙ্গে আমরা মোটামুটি আলোচনা করলাম। এখন আমাদের জানা দরকার আইন আমরা কোথা থেকে পাবো, আইন কে তৈরি করে। এই আইনকে আমরা পেতে গেলে আমাদের জানা উচিত আইনের উৎস কী। এই আইনের উৎসগুলো থেকে আমরা বুঝতে পারবো যে আইন আমরা কোথা থেকে পাচ্ছি। তোমরা দেখো আইনের উৎসসমূহের মধ্যে প্রথম উৎস হলো প্রথা। প্রথা কি? প্রথা হলো যখন পূর্ব যুগে রাষ্ট্র ছিল না, আইন ছিল না, তখন মানুষ কিছু নিয়ম কানুন অভ্যাসবশত তারা মান্য করে চলত। তাদের এই মান্য করা অভ্যাসগুলোর পরবর্তীতে রাষ্ট্র সৃষ্টির পর রাষ্ট্র কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত হয়ে আইনে পরিণত হয়েছে। এবং আমরা জানি গ্রেট ব্রিটেনের আইনও কিন্তু প্রথাভিত্তিক আইন। এরপরে উৎস হচ্ছে ধর্ম। আমরা সংজ্ঞায় জানতে পেরেছি যে আইন হলো সবার জন্য সমান, স্থির এবং অপরিবর্তনীয়। একটি দেশের নাগরিক সবার জন্য আইন সমান। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে কিন্তু আমরা আইনকে সবার জন্য সমান পাই না। কারণ কি? যে ধর্ম, একটি রাষ্ট্র ধর্মকে কখনোই হস্তক্ষেপ করে না, ধর্মীয় বিধানগুলোকে ঠিক রেখেই তারা আইন প্রণয়ন করে। আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই রাষ্ট্রে বহু ধর্মের লোক বসবাস করে এবং এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুসলিম ধর্মের উত্তরাধিকার আইন আর হিন্দু ধর্মের উত্তরাধিকার আইন কখনোই এক আমরা দেখি না। আবার দেখি বিবাহ আইন, তারপরে সম্পত্তি ভাগাভাগি আইন, এই আইনগুলো আমরা
ভিন্নতা লক্ষ্য করি। এটার একটাই কারণ, সেটা হলো ধর্মীয় বিধান অনুযায়ী যে ধর্মে যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবেই সরকার বা রাষ্ট্র সেটাকে অনুসরণ করে। তাহলে আইনের আরেকটি গুরুত্বপূর্ণ উৎস হলো ধর্ম। এরপরে আরেকটি উৎস হলো বিচারালয়ের সিদ্ধান্ত। বিচারালয়ের সিদ্ধান্ত আমরা কি বুঝি, যে যখন একটি মামলা বিচারাধীন থাকে তখন বিচারক প্রচলিত আইন অনুযায়ী সেটি বিচার সম্পন্ন করে। কিন্তু দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে বিচারকরা যুক্তিসিদ্ধ কোনো আইন খুঁজে পায় না, তখন তারা তাদের নিজের প্রজ্ঞা, নিজের জ্ঞান, নিজের বিবেচনা দিয়ে তারা সেই বিচারটিকে সমাধান করে বা সুষ্ঠু সমাধান দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে ওই একই ধরনের মামলায় পূর্বের মামলাকে অনুসরণ করা হয়। এই অনুসরণ করার কারণেই সেটি একটি আইনের মর্যাদা লাভ করে। তাহলে আমরা কি বুঝলাম, বিচারালয়ের সিদ্ধান্ত একটি আইনের উৎস। এরপরে আসতেছে আইন পরিষদ। আমরা জানি যে প্রতিটি রাষ্ট্রেই 3টি বিভাগ থাকে, শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। এই আইন বিভাগের অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, তার মধ্যে একটি হলো আইন প্রণয়ন করা। আইনের কারখানাও বলতে পারি আমরা আইন পরিষদকে, কারণ দেশের প্রচলিত প্রয়োজন অনুযায়ী যখন যেভাবে প্রয়োজন সেভাবে আইন তৈরি করা হয়। এই আইন পরিষদের জনগণের সুবিধার্থে বর্তমান পরিস্থিতিতে যেরকম আইন প্রয়োজন সেরকম আইন উপস্থাপন করে সেটাকে আইনে তৈরি করা হয়। এই জন্য আইনের গুরুত্বপূর্ণ একটি উৎস হলো আইন পরিষদ। এরপরে আসতেছে আরেকটি উৎস বিজ্ঞানসম্মত আলোচনা। বিজ্ঞানসম্মত আলোচনা বলতে আমরা বুঝি বিভিন্ন আইনবিদ এবং বিভিন্ন আইন বিশারদগণ আলোচনার মাধ্যমে কিছু কিছু নতুন আইনি পন্থা বা পদ্ধতি অবলম্বন করে থাকে। আমরা জানি যে আমাদের মুসলিম ধর্মের জন্য কুরআন সুন্নাহ আমাদের জন্য ধর্মীয় আইন হিসাবে কাজ করে, কিন্তু কুরআন সুন্নাহর যেটা ব্যাখ্যা পাওয়া যায় না, সেই ব্যাখ্যাগুলো আমরা বিভিন্ন আলেম ওলামাদের ব্যাখ্যা থেকে আমরা বা আমাদের রাষ্ট্র গ্রহণ করে, যেটি সুনির্দিষ্ট কুরআন সুন্নাহয় বিবরণ পাওয়া যায় না। এইভাবেই বিজ্ঞানসম্মত আলোচনার মাধ্যম দিয়েও আইন অনুসরণ করা হয়ে থাকে। তারপরে যে আমরা উৎস আরেকটি পাবো সেটি হলো ন্যায়বোধ। ন্যায়বোধ কি? ন্যায়বোধ হলো উপলব্ধি, একটি মানুষের উপলব্ধি। সেই উপলব্ধি থেকে একটি সিদ্ধান্তে যাওয়াই হলো ন্যায়বোধ। বিচারকরা বিচার করতে গিয়ে দেখা যায় অবস্থার পরিবর্তনে, সামাজিক পরিবর্তন বা বিভিন্ন সময়ে প্রচলিত আইন কাজ করে না, তখন তারা তাদের ন্যায়বোধ থেকে কিছু সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই সিদ্ধান্তগুলো পরবর্তীতে অনুসৃত হয় এবং সেটা আইনের মর্যাদা লাভ করে। এইটাকে আমরা বিজ্ঞানসম্মত ন্যায়বোধ বলবো। কারণ ন্যায়বোধ না থাকলে অনেক সময় ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে আইন যারা প্রয়োগ করে, আইন প্রয়োগকারীদের দ্বারা। তারপরে আমি বুঝতে পারবো যে জনমত। জনমত বলতে আমরা বুঝি যে কল্যাণকর মতামত, জনগণের সমষ্টিগত কল্যাণকর মতামতই হলো জনমত। কল্যাণকর মতামত না হলে সেটা অবশ্য জনমতের রূপ নেবে না। তবে জনগণ যদি সজাগ থাকে, প্রচলিত আইন কার্যকর যখন হচ্ছে না, তখন তারা তাদের মতামতের মাধ্যমে আইন তৈরি করাকে উৎসাহিত করতে পারে যে বর্তমান পরিস্থিতিতে আমাদের কী ধরনের আইন দরকার। এবং আমাদের আইন পরিষদের যে সদস্যরা, তারা নির্বাচিত এলাকায় জনগণের চিন্তাভাবনা, জনগণের চাহিদা, জনগণের চাওয়া পাওয়া উপর খেয়াল করে আইন পরিষদে আইন উপস্থাপন করে এবং আইন তৈরি করে। এই জন্য জনমত আইন তৈরির একটি উৎস হিসাবে কাজ করে। এরপরে আসতে সংবিধান। সংবিধান কি? আমরা জানি যে সংবিধানও কিছু নিয়মকানুনের সমষ্টি, যা একটি। এরপরে যে আমরা উৎসটা পাবো সেটা হলো প্রশাসনিক ঘোষণা। প্রশাসনিক ঘোষণা কি? প্রশাসনিক ঘোষণা হলো যে আমরা একটু আগেই আমি বললাম যে একটি রাষ্ট্রের 3টি বিভাগ থাকবেই, সেটা হলো আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। গণতান্ত্রিক রাষ্ট্রে আইন বিভাগের সদস্যরাই শাসন বিভাগের সদস্য এবং শাসন বিভাগের আইন বিভাগের কাজের চাপ বেড়ে যাওয়ার কারণে অনেক সময় অনেক সুনির্দিষ্ট আইন তৈরি করা সম্ভব হয় না। তখন শাসন বিভাগের উপরে কিছু দায়িত্ব অর্পিত হয়ে থাকে। শাসন বিভাগীয় কর্মকর্তারা তারা অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু কিছু ঘোষণা দিয়ে থাকে, কিছু কিছু সিদ্ধান্ত দিয়ে থাকে। এই সিদ্ধান্তগুলোই প্রশাসনিক ঘোষণা বা প্রশাসনিক আইন হিসাবে গ্রহণ হয়। এর যে আমরা উৎসটা পাবো সেটা হলো সংবিধান। সংবিধান কি? এটা মোটামুটি আমরা সবাই জানি, তারপরেও আমি বলি সংবিধানও কিছু নিয়মকানুনের সমষ্টি। তবে এই নিয়মকানুনগুলো একটি রাষ্ট্রকে পরিচালনার কাজে ব্যবহার করা হয়। একটি রাষ্ট্রের জীবন পদ্ধতি বলা হয় সংবিধান। সংবিধানে
মানুষের যে আমাদের জীবন পদ্ধতি কিন্তু আমাদের ধর্ম, ঠিক রাষ্ট্রের জীবন পদ্ধতি রাষ্ট্রের সংবিধান। সেই সংবিধান থেকেই বিভিন্ন নিয়মকানুন আইন হিসাবে প্রয়োগ ঘটানো হয়। আইনের কিছু অংশ সেই সংবিধান থেকে গৃহীত হয়ে থাকে। এজন্য সংবিধানও আইনের একটি উৎস হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এতক্ষণ যে আলোচনা শুনতেছো সেটা হলো আইন বিষয়। আমরা জানলাম আইন কি, আইনের বিভিন্ন আইন বিচারকদের সংজ্ঞা জানলাম, আইনের উৎস জানলাম। কথা হলো আইন মান্য করার বিষয়। মানুষ আইন মান্য করবে কেন, কি জন্য আইন মান্য করবে, আইন মান্য করার জন্য তাকে কে বাধ্য করে? আসলে আইন তৈরি হয়েছে একটি রাষ্ট্রকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য। সেখানে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন মত প্রকাশ করেছেন। এখানে এই রাষ্ট্রবিজ্ঞানী হবস, বেন্থাম, অস্টিন এই তিনজন মনে করেন যে মানুষ শাস্তির ভয়ে আইন মান্য করে। তারপরেও বেন্থাম বলেছেন যে আইন মান্য না করলে পুনরায় বিশৃঙ্খলার সৃষ্টি হবে, রাষ্ট্রে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা বেশি এবং মানুষ আইনকে ভয় পেয়েই মান্য করে। আর অস্টিন মনে করেন যে, অস্টিন যেটা মনে করেন সেটা হলো যে আইন মান্য করার পিছনে সরকারি নির্দেশনাকে সম্মান করে, সরকারি নির্দেশনা পালন করার কারণে মানুষ আইন মান্য করে। এরপরে মার্ক্সবাদীদের মত। মার্ক্সবাদীদের মতে আইন সাধারণ এটা তার মধ্যে আমরা জানলাম হবস, বেন্থাম, অস্টিন তারা এক ধরনের মত প্রদান করেছেন। মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র পরিচালনা করে শক্তিধর ব্যক্তিরা এবং তারা জনগণকে নিয়ন্ত্রণে রাখার জন্যই তারা আইন তৈরি করে এবং আইন প্রয়োগ করতে বাধ্য করে। তাদের উৎপাদনের উপকরণগুলো নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য এবং জনগণকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় আইন তৈরি করে জনগণকে তারা নিয়ন্ত্রণ করে। এরপরে যে লর্ড ব্রাইস মনে করেন যে আইন মান্য করার 5টি কারণ, সেটার মধ্যে 5টির মধ্যে হলো নির্লিপ্ততা, শ্রদ্ধা, সহানুভূতি, শাস্তির ভয়, যৌক্তিকতার উপলব্ধি। এই 5টি কারণকেই তিনি উল্লেখ করেছেন যে আইন মান্য এই কারণগুলোর জন্যই করে। কারণ নির্লিপ্ততা মানে আমাকে নির্লিপ্ত থাকতে হবে, কারো বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না, আমি প্রয়োজনের বাইরে কারো বিষয়ে হস্তক্ষেপ করব না। শ্রদ্ধাবোধ থাকতে হবে আইন মান্য করার ক্ষেত্রে, কারণ আইন সবার জন্য সমান, কেউ কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করবো না। সহানুভূতি, আইন পালন করতে গিয়ে সহানুভূতিশীলও থাকতে হবে, কারণ আইন কঠোরভাবে পালন করতে গেলে নাগরিকরা বিপদে পড়ে বা কষ্ট পায়। এরপরে আসছে শাস্তির ভয়। শাস্তির ভয় তো আছে, আইন অমান্য করলে ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে, এই ভয়টি একটি গুরুত্বপূর্ণ কারণ। এবং যৌক্তিকতার উপলব্ধি। সরকার, যেমন মার্ক্সবাদীরা বলেছেন যে উৎপাদন বা জনগণকে নিয়ন্ত্রণে রাখার জন্যই আইন তৈরি করা হয়, তেমনি যৌক্তিকতার উপলব্ধি থাকতে হবে। শুধুমাত্র জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য আইন তৈরি করলে হবে না, জনগণকে উপলব্ধি করতে হবে, যৌক্তিকভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তবেই মানুষ আইন মান্য করে। এই কারণগুলো যদি সবাই মেনে চলে তাহলে কিন্তু সবাই আইন শ্রদ্ধার সাথে মেনে চলবে। এই রাইটসের মধ্যে এই 5টি কারণ হলো আইন মান্য করার কারণ। এবং অ্যারিস্টটল, বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল বলেছেন যে মানুষ যখন আইন ও নৈতিকতা থেকে দূরে থাকে তখন সে নিকৃষ্টতম জীবে পরিণত হয়। এটি আসলে একটি গুরুত্বপূর্ণ কথা। আমি যদি নিয়ম না মানি তাহলে নিয়ম না মানলে অবশ্যই আমি বিশৃঙ্খল জীবনে চলে যাব এবং আমি নিকৃষ্টতম জীবে পরিণত হব। তাহলে আমরা বুঝলাম যে আইন মান্য করার পেছনে অনেক যুক্তি আছে, অনেক কারণ আছে। মানুষ নিজে ভালো থাকার জন্য, সরকার রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, ব্যক্তি জীবনকে সুশৃঙ্খল করার জন্য, নাগরিক জীবনকে সুন্দর করে পরিচালনা করার জন্যই মানুষ আইন মান্য করে। ছাত্রছাত্রীবৃন্দ, এতক্ষণ আমরা ক্লাসে যে আলোচনাটি করলাম সেটি অবশ্যই আমি মনে করি তোমরা মনোযোগ দিয়ে শুনলে এবং বোঝার চেষ্টা করলে তোমরা উপকৃত হবা। তোমরা এখন ঘরে বসে আসো। আমাদের এখনকার যে আইন, আমরা আজকে আইন পড়লাম, তবে আমি আইন সম্পর্কে আরেকটু বলি যে স্বাস্থ্যবিধি মেনে চলা, ঘরে থাকা, নিয়মিত দূরত্ব বজায় রাখা এবং হাত ধুয়ে নিজেকে জীবাণুমুক্ত রাখা, এটি একটি আইন। তো আমরা যদি সঠিকভাবে আইন প্রয়োগ না করি বা আইন মেনে না চলি তাহলে রাষ্ট্রীয় জীবন যেমন বিশৃঙ্খল হয়ে যাবে, আমাদের ব্যক্তি জীবনও তেমনি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সেই কারণে আইন বিষয়টি আজকে আমি উপস্থাপন করলাম, যাতে তোমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হও, আইনকে তোমরা গুরুত্ব সহকারে মেনে চলো এবং আইনের প্রতি তোমরা সহানুভূতিশীল হও। আমরা এখন যে সংকটময় মুহূর্তেও পার করছি সেখানে হয়তো তোমরা পড়াশোনায় ততটুকু মনোযোগী হতে পারছো না, তাই সরকার এবং কলেজ কর্তৃপক্ষ, প্রিন্সিপাল স্যার তোমাদের সামান্যতম উপকার করার জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন।
আমরা চাই তোমরা ক্লাসগুলো ভালো করে দেখো এবং ক্লাসগুলোকে তোমরা অনুসরণ করো। পরবর্তী ক্লাস আবার আলোচনা হবে। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরেকটি অংশ স্বাধীনতা সম্পর্কে আলোচনা করতে পারি, কিংবা আরেকটি অধ্যায়ের একটি অংশ আমরা আলোচনা করতে পারি। আজকে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। তোমরা ঘরে থাকো, নিজে নিরাপদ থাকো, অন্যকে নিরাপদ থাকতে সাহায্য করো এবং আমরা আবার নতুন করে একত্রিত হব, ভালোভাবে ক্লাস করব, এই আশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস শেষ করছি।